আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টার নিউটনিয়ান বলবিদ্যার অনুশীলনের এমসিকিউগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে, আমরা জানি চারটা মৌলিক বল আছে, সেগুলার শক্তিশালীর ক্রম হচ্ছে, প্রথমটা সবল, তারপরেরটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, দেন দুর্বল নিউক্লিয় বল এবং সর্বশেষ হচ্ছে মহাকর্ষ বল। সো আমরা একবারে এগুলোর আপেক্ষিক সবলতাও হিসেব করে নেই। আপেক্ষিক সবলতা হচ্ছে যে কোনো একটাকে আদর্শ ধরে বাদবাকি এগুলোর আনুমানিক একটা তুলনা, যে এইটা এই বলের তুলনায় কত গুণ শক্তিশালী। সো আমরা প্রথম ক্ষেত্রে মহাকর্ষকে এক ধরে নিই, অর্থাৎ মহাকর্ষকে আমরা স্ট্যান্ডার্ড ধরে আমরা পরিমাপ করছি। তো সেক্ষেত্রে সবল নিউক্লিয় বলের হচ্ছে আপেক্ষিক সবলতা হবে 10⁻41 এবং তড়িৎচুম্বকীয় বলের আপেক্ষিক সবলতা 10⁻39 এবং দুর্বল নিউক্লিয় বলের হবে 10⁻30। একইভাবে এবার যদি আমরা কি বলবো, সবল নিউক্লিয় বলকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি কিংবা তড়িৎচুম্বকীয় বলকে স্ট্যান্ডার্ড ধরি বা যে কোনোটাই কি স্ট্যান্ডার্ড ধরে আমরা আর একটা বের করতে পারবো। যেমন যদি আমরা সবল নিউক্লিয় বলকে স্ট্যান্ডার্ড ধরি, সো এখানে 1 হবে, যেহেতু এর সাপেক্ষে একেই স্ট্যান্ডার্ড ধরছি বা আদর্শ মান ধরে হিসেব করছি। সো সেক্ষেত্রে তড়িৎচুম্বকীয় বল হবে 10⁻², এবং দুর্বল নিউক্লিয় বল হবে 10⁻11 এবং মহাকর্ষ বল হবে 10⁻41। সো এটা যেভাবে হিসেব করা হয় সেটা হচ্ছে, এই লাইনটা তো আমাদের মুখস্থ, এই যে ফার্স্ট লাইনটা, এবং সেকেন্ড লাইনটা এটা যেভাবে আসছে সেটা হচ্ছে সবল যদি 10⁻41 হয়, সো তাহলে আমরা তড়িৎটা বের করব। সবলের আপেক্ষিক বলে 10⁻41 হয়, তাহলে আমরা জানি তড়িৎেরটা হবে, তড়িৎচুম্বকীয় বলেরটা হবে 10⁻39, এবং আমরা যা পরেরটাকে সবলটাকে স্ট্যান্ডার্ড করছি, তাহলে এটা 1 হবে, তাহলে এটা হবে 10⁻39 ডিভাইডেড বাই 10⁻41। সো আমরা জানি এখানে হবে 10⁻39 মাইনাস 41, সো 10⁻², এই যে এটা 10⁻²। এবং তারপরে একইভাবে যদি আমরা সবলের সাপেক্ষে দুর্বলকে হিসেব করি, তাহলে এই লাইনটা তো আমাদের মুখস্থ, যে সবল যদি 10⁻41 হয়, তাহলে দুর্বল হবে 10⁻30, এই যে ফার্স্ট লাইন এটা মুখস্থ 10⁻30। সো একইভাবে সবল যদি 1 হয়, কারণ এটার সাপেক্ষে আমরা হিসেব করছি, সবল যদি 1 হয় তাহলে দুর্বলের আপেক্ষিক সবলতা হবে 10⁻41, সেক্ষেত্রে 10⁻−11। সো এইভাবেই সবগুলো হিসেব করা হয়। একইভাবে যদি আমি তড়িৎ চুম্বকীয় বলকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, অর্থাৎ 1 ধরি, তো সেক্ষেত্রেই যেটা বের করব সেই বাকি দুইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। এইভাবে যেটা চাবে সেটা ডান পাশে রাখবো। আর এখান থেকে আরও একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে প্রফেসর আব্দুস সালাম, গ্লাসো এবং ওয়াইনবার্গ এই তিনজন বিজ্ঞানী দুটি বলের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। সেই দুইটি বল হচ্ছে এই মাঝের দুইটা, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। সো আশা করি ফার্স্ট কোশ্চেনের আনসারটা পেয়ে গেছো। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। একইভাবে 2 নম্বর প্রশ্ন, নিচের বলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে দুর্বল? দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। তারপরে 3 নম্বর প্রশ্ন, বলের মাত্রা সমীকরণ কোনটি? সো বলের যে কোনো কিছুর মাত্রা সমীকরণ বের করতে গেলে আমাদেরকে আগে ওইগুলা একদম মূল এককে নিতে হয়, মূল ইউনিট। অর্থাৎ মূল একক বলতে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে, আমরা জানি যে 7টা ইউনিট আছে যেগুলা একদম মূল এককে, অর্থাৎ আমি বই খুলে যদি দেখাই, এই যে এখানে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা এবং পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা, এই 7টার একক এবং মাত্রা মুখস্থ থাকা লাগবে। তাহলে যে কোনো সূত্রে বা যে কোনো কিছুর একক বা মাত্রা আমরা খুব সহজে বের করতে পারবো। সো এখানে মাত্রার অনেক কিছু দেওয়া আছে, এই যে এখান থেকে পড়ে নিতে পারবা।
তবে আমার সাজেশন থাকবে যে ওই 7টার একক এবং মাত্রাগুলো মুখস্থ রাখতে, তাহলে বাদ বাকি যে কোনো যে কোনো কিছুর মাত্রা খুব সহজে ইজিলি বের করা যাবে। সো আমরা দেখি বলের মাত্রা সমীকরণ কোনটি। সো বলের সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এখন এম তো ভর, এম এর মাত্রাটা হচ্ছে ক্যাপিটাল এম, এবং এ হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। সো আমরা এখনই না লিখে আর একটু যাই, এম ডেল ভি বাই টি। এখানে ডেল ভি লিখলাম কারণ ভি মাইনাস ইউ বাই টি যদিও লিখি তবুও সেই দুইটার বিয়োগফল তো একই থাকছে, ইউনিটটা একই থাকছে, সেই জন্য এখানে ডেল ভি লিখলাম। তারপরে ভি হচ্ছে বেগ, হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। সো এখানে আমরা সরণ ডিভাইড বাই সময় দিলাম, এবং টি আগে একটা ছিল, এখন আর একটা, বা টি স্কোয়ার দিলে একই কথা। সো এবার এই যে ভর, সরণ, সময় 7টা ইউনিটের 3টা মিলে গেছে। সো যখনই এমন মূল এককে চলে আসবে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট বসে দিতে পারবো। সো স্মল এম অর্থাৎ ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, এবং সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। এবং এটা যদি নিচে আসে সে তোমরা উপরে উঠাই দিলে -2, কারণ টি হচ্ছে 2টা আছে, বা টি স্কোয়ার। সো বলের মাত্রা সমীকরণ হচ্ছে এমএল টি ইনভার্স 2। 4 নাম্বার প্রশ্ন, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত? সো ঘড়ির সেকেন্ডের কাঁটা, ঘড়ি তো ঘোরে, সেটা কৌণিক গতির ক্ষেত্রে তো কৌণিক কম্পাঙ্ক বলতে ওমেগাকে বোঝায়, আর যদি রৈখিক ক্ষেত্রে কম্পাঙ্ক বলতো সেক্ষেত্রে স্মল এফ হতো। সো আমরা শুধু সেকেন্ডের কাঁটা না, আমরা মিনিট, ঘন্টার কাঁটার কৌণিক কম্পাঙ্ক বা সবগুলোই দেখব। প্রথম ক্ষেত্রে সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে দেখি, সেকেন্ডের কাটার ক্ষেত্রে ওমেগা হচ্ছে 2π/t। সো 2π তো উপরে, মেইন সূত্রটা লিখে আগে, 2π/t, 2π তো উপরে থাকবে, আর টি এর মানটা কত হয়, মেইনলি আমাদের এটাই নিয়ে সমস্যা। একটা ঘড়ি আঁকাই আমরা, সেকেন্ডের কাটা যখন এইখান থেকে যাত্রা শুরু করে, তখন একবার ঘুরে এসে আবার এখানে দাঁড়ায়, তো সে সম্পূর্ণ কত দূরত্ব অতিক্রম করে? 60 সেকেন্ড। সেখানে 2π/60, আর উপরের টুক হচ্ছে রেডিয়ান, নিচের টুক হচ্ছে সেকেন্ড। তো এটা যদি ক্যালকুলেশন করি, এই যে একবার এখানে রেডিয়ান পার সেকেন্ডও লিখতে পারি, বা রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1 এভাবেও লিখতে পারি। এখন যদি আমরা এই সেকেন্ডটাকে আমরা মিনিটেও নিতে পারি, ঘন্টাও নিতে পারি। যদি এটা মিনিটে নিই তাহলে 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তো 60 সেকেন্ডের পরিবর্তে 1, এখানে রেডিয়ান 1 মিনিট, এটুকু হচ্ছে একক। মেনলি হচ্ছে এই দুইটা, 2π রেডিয়ান পার মিনিট, বা মিনিট ইনভার্স 1, এটা লিখলেই হচ্ছে। এখন এটা আমরা ঘন্টায়ও নিতে পারি, যেটা চাবে সেটা সেই অনুযায়ী। তারপরে আসি মিনিটের কাটার ক্ষেত্রে। মিনিটের কাটার ক্ষেত্রে ওমেগা সমান কি? 2π/t। তো 2π এখানে লিখে দিলাম। আর মিনিটের কাটা যখন এখান থেকে যাত্রা শুরু করে একবারে ভ্রমণ করে এখানে আসে, সো সে অতিক্রম করেছে 60 মিনিট। মিনিটের কাঠা যেহেতু হিসেব করছি, সেটা যত মিনিট অতিক্রম করবে সেটাই আমরা নিব। সেকেন্ডের কাটা হলে আমরা এই যে যত সেকেন্ড অতিক্রম করে একবার ঘুরে এখানে আসে সেটা নেব। আর ঘন্টার কাটার ক্ষেত্রে যখন একবার ভ্রমণ করে এখানে আসে, সে কয় ঘন্টা অতিক্রম করে সেটা নেব। সেখান থেকে যদি 2π/t, তো একবার যখন ভ্রমণ করে এখানে আসে, তো সেটা 60 মিনিট বা 60 মিনিট, তো 1 ঘন্টা। তো আমরা এখানে 60 মিনিটও লিখতে পারি, 1 ঘন্টা লিখতে পারি। যদি 1 লিখি, ধরো এখানে এইচ বা আওয়ার লিখতে হবে, এটা হচ্ছে রেডিয়ান। সো 2π রেডিয়ান পার আওয়ার, অথবা এই যে সমান 2π রেডিয়ান পার আওয়ার, এটুকু হচ্ছে একক। মেইনলি হচ্ছে এইটা লাগবে আমাদের। তারপরে এটা যদি ঘন্টা থেকে আমরা মিনিটে নিয়ে যাই, তাহলে 2π রেডিয়ান, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, এটা তোমাদের একক।
আবার এটা আমাদেরকে হচ্ছে কি বলে সেকেন্ডেও নিতে পারবো আমরা 2 পাই 1 ঘন্টা বা 60 মিনিটের পরিবর্তে আমরা 3600 সেকেন্ড লিখতে পারি। সো এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, নিচে হচ্ছে সেকেন্ড, উপর সে রেডিয়ান, ইনডাইরেক্টলি বা আলটিমেটলি আমাদের রেডিয়ান পার সেকেন্ডে আসবে। তারপরে ঘন্টার কাটার ক্ষেত্রে দেখি, ওমেগা সমান সমান 2 পাই/টি। সো 2 পাই রেডিয়ান, আর নিচে টি হচ্ছে ঘন্টার কাঁটা যখন এখান থেকে শুরু করে আবার এখানে আসে, সো সে 12 ঘন্টা অতিক্রম করে। এখানে আমরা 12 লিখতে পারি, তাহলে এখানে ঘন্টা লিখতে হবে, আওয়ার লিখতে হবে। এখানে হচ্ছে π/6 রেডিয়ান পার আওয়ার বা 2π/12 রেডিয়ান পার আওয়ার, এটুকু হচ্ছে এককটা খেয়াল রাখতে হবে। এটা যদি আমরা এখন মিনিটে নিতে চাই তাহলে 2π/12 এর সাথে 1 ঘন্টা আছে 60 মিনিট, তাহলে 12 ঘন্টায় 12 গুণ 60 মিনিট উপরে রেডিয়ান, এটুকু লিখছি কারণ এটা হচ্ছে একক দিকে খেয়াল রাখতে হবে। আবার এটা যদি আমি কি বলে সেকেন্ডে নিতে চাই তাহলে এর সাথে আমাদেরকে 2 পাই রেডিয়ান বাই 12, 1 ঘন্টায় কি জানি 3600 সেকেন্ড, সো 12 ঘন্টায় 12 ইন্টু 3600 সেকেন্ড, এটা হবে রেডিয়ান পার সেকেন্ড। আমি এখানে প্রত্যেকটা লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমাদেরকে মেনলি সেকেন্ডের এককের ওইগুলাই চাই, যেমন এখানে হচ্ছে সেকেন্ডেরটা কই, সেকেন্ডের কাটার ক্ষেত্রে এই যে এইটা 2π/60 রেডিয়ান পার সেকেন্ড বা π/30 রেডিয়ান পার সেকেন্ড, বা এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা। আবার মিনিটের কাটার ক্ষেত্রে সেকেন্ডেরটা এই যে সেকেন্ড এককে যেটা থাকে এটা 2π/3600। আবার ঘন্টার ক্ষেত্রে 2π/12 ইন্টু 3600 রেডিয়ান পার সেকেন্ড, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো এখন 4 নাম্বারটা চেয়েছে হচ্ছে সেকেন্ডের কাটার ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক বা ওমেগা। সেকেন্ডের কাটার ক্ষেত্রে যে এটা কৌণিক কম্পাঙ্ক ওমেগার মান হচ্ছে 2π/60 রেডিয়ান পার সেকেন্ড বা π/30, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 0.104, এটাই হবে আমাদের উত্তর। এরপরে আসি 6 নম্বর প্রশ্নে, কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন 40 মিটার পার সেকেন্ড হবে। সো আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো আগে বসাই। এম সমান 10 কেজি, সময় টি সমান 4 সেকেন্ড, বেগের পরিবর্তন অর্থাৎ ভি মাইনাস ইউ বা ডেল ভি একই কথা 40 মিটার পার সেকেন্ড চেয়েছে আমাদের এফ। তো এইগুলা দেখলে আমাদেরকে একটি সূত্রের কথা মাথায় অটোমেটিক চলে আসার কথা, সেটা হচ্ছে এফ সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এটা মূলত এসেছে হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ, এফ সমান সমান এম আর এটুকুর মান হচ্ছে এ, এফ সমান সমান এম এ। সেখান থেকে বলের মানটা চেয়েছে, এম দেওয়া আছে 10 কেজি, ভি মাইনাস ইউ এর মানটাই দেওয়া আছে 40 এবং সময় দেওয়া আছে 4। সো অ্যান্সার হবে 100 নিউটন। তারপরে প্রশ্ন 8 নম্বর, নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়? সো আমাদের বইয়ে যেই 4টা মৌলিক বল আছে সেগুলোর মধ্যে সবল নিউক্লিয় বলের উৎপত্তি হচ্ছে মেসন থেকে। তো সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে মেসন এবং দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে হচ্ছে বোজন, এই দুইটা মনে রাখতে হবে। সো একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো যে সবল মেসি দুর্বল বউ, সবল মেসি দুর্বল বউ। সবল মেসি বলতে সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে যে বিনিময় কণাটা সেটা মেসন এবং দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে সেটা হবে বোসন। তারপরে 11 নম্বর প্রশ্ন, 30 কেজি ভরে একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে এত উন্নতি করার জন্য বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে? সো আমরা এটা সেম সূত্র, এফ সমান সমান এম এ, আমরা জানি এফ সমান সমান এম এ। সো একবার লিখে দিই এ ভি মাইনাস ইউ বাই টি, এম দেওয়া আছে হচ্ছে
36 কেজি ইন্টু ভি এর মান অর্থাৎ শেষ বেগ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। সো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য ডিরেক্ট 3.6 দিয়ে ভাগ করতে হবে। মাইনাস ইউ হচ্ছে 0, যেহেতু স্থির বস্তুর বেগ বলছে, এবং টি এর মান হচ্ছে কত, 2 মিনিট। 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। সো এটা দশমিক নিচে যদি উঠাই, উপরে একটা শূন্য যুক্ত হয়, 36, এখানে 10 থাকছে, এবং এখানে 2 দুগুণে 4, 2.5 নিউটন। সো 36 কিলোমিটার পার আওয়ারকে ডিরেক্ট মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 3.6 দিয়ে ভাগ করতে হয়। যে কোনো কিলোমিটার পার আওয়ারকে ডিরেক্ট মূল নিয়মে করতে পারো। 36 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে এইচ মানে 1 আওয়ার। সো 36 কিলোমিটার, কিলো মানে কি 1000, 10⁻³ আর নিচে হচ্ছে 1 ঘন্টার সময় 36 সেকেন্ড। সো 2টা শূন্য কাটাকাটি গেল, এবং এইটা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে নিচে আসবে 3.6, কারণ এই 10টা যদি আমি নিচে দিয়ে দিই তাহলে এই যে একই থাকছে, আর এই দুইটা যদি ক্যালকুলেশন করি তাহলে নিচে 3.6। সো এক কথায় যে 3.6 দিয়ে ভাগ করলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তারপরের প্রশ্ন 12 নম্বর, ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? সো ভর বেগ একদম ইজি। ভরও যে 7টা ইউনিটের একটা ভর এবং বেগ দুইটার গুণফল। ভর তো রেখে দিলাম, বেগ হচ্ছে কি সরণ বাই সময়। সো ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, এবং সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। সো ক্যাপিটাল টিটা উপরে নিয়ে গেলে টি ইনভার্স 1। সো এম এল টি ইনভার্স 1, যে এম এল টি ইনভার্স 1। এবং তারপরে জড়তার ভ্রামকের একক। সো জড়তার ভ্রামকের সূত্রটা হচ্ছে আই সমান সমান ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব তার স্কোয়ার বা তার বর্গ। সো আই সমান সমান এম আর স্কোয়ার। এম হচ্ছে ভরের একক হচ্ছে ক্যাপিটাল এম, এবং আর মানে হচ্ছে কি দূরত্ব বা সরণ একই, ইউনিটটা একই। সো এখানে যে 7টা ইউনিটের দুইটা অলরেডি আছে। আচ্ছা, এখানে চেয়েছে একক, মাত্রা না। একক তো হচ্ছে ভরের একক হচ্ছে কেজি, এবং আর মানে কি, আর মানে দূরত্বের একক হচ্ছে মিটার, কেজি মিটার স্কোয়ার। যদি মাত্রা চাইতো তাহলে এম এল স্কোয়ার। তারপরে আসি 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে টর্ক টাউ, জড়তার ভ্রামক আই ও কৌণিক ত্বরণ আলফা এর মধ্যে সম্পর্ক হলো। সো এটা মেইন সূত্র থেকেও করা যায়, এফ সমান সমান এম এ। আমরা জানি নিউটনের সূত্র থেকে এফ সমান সমান এম এ। সো বৃত্তীয় গতির ক্ষেত্রে এফটাকে বলা হয় টাউ, এবং জড়তার ভ্রামক আইটাকে এই ভরের রেসপেক্টে প্রতিস্থাপন করা যায়, এবং ত্বরণ একে বৃত্তীয় কৌণিক গতির ক্ষেত্রে আলফা দিয়ে প্রকাশ করা যায়, টাউ ইকুয়াল টু আই আলফা। সো এমন 7-8টা সূত্র তৈরি করা যায় এই রৈখিক গতির সূত্র থেকে কৌণিক গতির সূত্রে। সো পরবর্তীতে আসছে সেটা আমি বলে দিচ্ছি। 17 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর। সো জড়তার ভ্রামকের সূত্র কি? জড়তার ভ্রামক সূত্র আই সমান সমান এম আর স্কোয়ার। সো ভর ও ঘূর্ণনক্ষের উপর, অর্থাৎ যদি একটা বিন্দু এখানে থাকে এবং ঘূর্ণনক্ষ এখান থেকে একটু দূরত্ব হচ্ছে আর, এর রেসপেক্টে এটি ঘুরবে। তাই সূত্রটা হচ্ছে আই সমান সমান এম আর স্কোয়ার, অর্থাৎ ভর ও ঘূর্ণনক্ষের উপরে নির্ভর করে। 18 নম্বর প্রশ্ন, পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ হলো। এটা ডিরেক্ট মুখস্থ, তো ওইভাবে মুখস্থ না করে মেন সূত্রটা মুখস্থ রাখতে হবে, ওখান থেকে যে কোনো কিছুতে প্রতিপাদন করা যাবে। সো পাতলা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে, বৃত্তাকার চাকতি বলতে কি, ওই যে আমাদের ক্যাসেট আছে বাসা বাড়িতে, ক্যাসেটটা হচ্ছে পাতলা বৃত্তাকার চাকতি, কোনো ফাঁকা থাকবে না। পাতলা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক আই সমান সমান হাফ এম আর স্কোয়ার,
আর যে কোনো ক্ষেত্রে জড়তার ভ্রামক সমান সমান এম কে স্কোয়ার লেখা যায়। এখানে কি হচ্ছে চক্রপথির ব্যাসার্ধ, এই দুটো যদি সমান লিখি তাইলে দুই পাশ থেকে এম কাটা যাচ্ছে এবং কে এর স্কোয়ারটা এই পাশে আসলে r/√2। সো কে সমান সমান r/√2, এটা হচ্ছে আমাদের উত্তর। 19 নম্বর প্রশ্ন, টর্কের বা বলের ভ্রামকের এখানে বলের ভ্রামক না বললে বলের মোমেন্টাম বা বলের মোমেন্ট এটাও বলতে পারতো, একই কথা। টর্কের বা বলের ভ্রামকের মাত্রা কোনটি? সো টর্কের সূত্র হচ্ছে টাও সমান সমান আই আলফা, আবার আই সমান সমান লিখতে পারি এম আর স্কোয়ার, এবং আলফার জায়গায় থেকে যাচ্ছে, এবং স্মল এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, এবং এই যে আর বা ঘূর্ণাক্ষের দূরত্বের একক হচ্ছে মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল তার স্কোয়ার, এবং আলফা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো সেকেন্ড স্কোয়ার যেহেতু নিচে আছে, এই যে আলফার এককটা আমাদের মুখস্থ রাখতে হবে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড তো এটা তো হচ্ছে একক, আর মাত্রার ক্ষেত্রে যদি বলি তাহলে টি ইনভার্স 2 মাথায় চলে আসবে। সো এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা অন্য সূত্র দিয়েও ইজিলি করা যায়। যেমন এটা যদি আরও অন্য কোনো সূত্র দিয়ে বের করতে চাই তাহলে টাও সমান সমান আমরা কি জানি, টাও সমান সমান আর ইন্টু এফ। সো আর এফ, সো এটা হচ্ছে টর্ক, আর হচ্ছে দূরত্বের একক হচ্ছে মিটার। সো এখানে লাগবে মাত্রা, দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। আর এফ এফ সমান সমান কি জানি, এফ সমান সমান এম এ, আবার এম এর ক্ষেত্রে হচ্ছে ভি বাই টি, ডেল ভি বাই টি। সো একই কথা, ডেল ভি বাই টি। আবার এম ভি এর পরিবর্তে লিখতে পারি সরণ বাই সময়, আর আগে একটা সময় ছিল স্কোয়ার দিয়ে দেই। সো সেক্ষেত্রে ক্যাপিটাল স্মল এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সরণের মাত্রা হচ্ছে এল, এবং টি এর মাত্রা হচ্ছে স্মল টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, এবং দুইটা উপরে উঠে গেলে মাইনাস বা ইনভার্স 2 হয়ে যাবে। সেক্ষেত্রে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আরও অনেক সূত্র আছে, সেগুলো দিয়ে এগুলো ইজিলি প্রতিপাদন করা যায়। 20 নম্বর প্রশ্ন, একটি চাকার জড়তার ভ্রামক এত চাকাটিতে কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে? এটা ডিরেক্ট সূত্র, টাও সমান সমান আই আলফা। টাও সমান সমান আই আলফা। প্রশ্ন কি হচ্ছে, টর্ক প্রয়োগ করতে হবে। দেওয়া আছে জড়তার ভ্রামক 10, জড়তার ভ্রামক 10 এবং কৌণিক ত্বরণ দেওয়া আছে 10। তো 10 100, এটা হবে উত্তর 100 নিউটন মিটার। তারপরে যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য, তখন নিচের কোন রাশিটি ধ্রুবক হয়? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি যে বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন হচ্ছে ডিপি, এবং পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বল হচ্ছে এফ। এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এফ সমান সমান এম এ। সো এক্ষেত্রে হচ্ছে ডিপি, এটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে। এটা যদি কৌণিক বা বৃত্ত গতির ক্ষেত্রে আসে সেক্ষেত্রে ডিপিটা চেঞ্জ হয়ে ডিএল হয়ে যায়, এবং সময় তো সময় থাকে। প্রযুক্ত বল হচ্ছে টাউতে রূপান্তরিত হয়, অর্থাৎ টাউ। তাই এখানে কোশ্চেনটা হচ্ছে যখন কোনো কণার উপযুক্ত টর্ক শূন্য হয়, অর্থাৎ টাউ যদি শূন্য হয়, টাও যদি এখানে শূন্য হয় তাহলে কোন রাশিটি ধ্রুবক হয়? এটা যদি শূন্য হয় নিশ্চয়ই এইটার পার্থক্য 0 হয়, কারণ 0 বাই যে কোনো কিছুই তো 0। সো ডিএল বা কৌণিক ভরবেগ, এটা হচ্ছে ডিএল হচ্ছে কৌণিক ভরবেগ, ডিপি হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তন, আর ডিএল হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন। সো এটা হবে কৌণিক ভরবেগ। 22 নম্বর প্রশ্ন, নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা ডিরেক্ট সূত্র, এল সমান সমান আর ইন্টু পি। এল হচ্ছে কৌণিক ভরবেগ, আর হচ্ছে দূরত্বের একক, এবং পি হচ্ছে রৈখিক ভরবেগ। এমন কয়েকটা ভেক্টর গুণনের সূত্র আমাদের ডিরেক্ট মুখস্থ রাখতে হবে, যেগুলো যাতে পরীক্ষার সময় ভুল হয়ে না যায়। যেমন এখানে এল সমান সমান আর ইন্টু পি আছে, তারপরে টাও সমান সমান আর ইন্টু এফ আছে, তারপরে ভি সমান সমান ওমেগা ইন্টু আর। এমন অনেক সূত্র আছে যেগুলো মুখস্থ রাখতে হবে। 23 নম্বর প্রশ্ন, এম ভরের ও আর ব্যাসার্ধের একটি চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে, চাকতির জড়তার ভ্রামক কত?
এখানে চাকতি বলতে ওই যে বৃত্তাকার চাকতি, তার কেন্দ্র দিয়ে লম্ব হয়ে ঘুরছে, ওই যে একটু আগে করে এসেছি যে সিডি বা ক্যাসেট থাকে ওইটা, ওইটার সূত্র হচ্ছে ½ mr²। এবং যদি এখানে যদি চক্রগতির ব্যাসার্ধ চাইতো তাইলে ½ mr² সমান সমান mk² লিখতাম, দুই পাশ থেকে m বাদ, সেক্ষেত্রে কে এর মান আসতে হচ্ছে r/√2, যেটা একটু আগে আমরা করে এসেছি। 24 নম্বর প্রশ্ন, বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? সো বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগ, আগে আমরা রৈখিক ভরবেগেরটা দেখি। রৈখিক ভরবেগের সূত্র হচ্ছে p = mv, এবং কৌণিক ভরবেগের ক্ষেত্রে জাস্ট এখানে rp এবং p এর পরিবর্তে mv, সো mvr। এখন mvr এখানে হচ্ছে নেই, সো এখানে আমরা জানি v = ω/r, সো ω × r, আর আগে একটা ছিল, সো এখানে r², সো m ω/r² বা m r² ω। আবার কৌণিক ভরবেগের ক্ষেত্রে যদি একক কিংবা মাত্রা বের করতে বলতো, তখন এই যে m এর মাত্রা হচ্ছে M এবং r এর মাত্রা হচ্ছে L এবং ওমেগা হচ্ছে 2π/t। এই যে ওমেগার সূত্র হচ্ছে কি 2π/t। সো এই 2π এর তো কোনো মাত্রা নেই, রেডিয়ান আছে, একক আছে, যেটা মাত্রা এর হচ্ছে কি বলবো, এটা একক আছে কিন্তু এর উপরেরটার মাত্রা নেই। ঠিক আছে, সময়ের একক, সময়ের মাত্রা আছে, সময় উপরে গেলে T−1 হয়ে যাবে। সো এটার কৌণিক ভরবেগের মাত্রা যদি বের করতে বলতো ml² T−1, এবং একক বের করতে বললে তো ভরের একক হচ্ছে কেজি এবং আর এর একক হচ্ছে মিটার, তারপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসাই দিলাম, এবং এখানে ওমেগার একক হচ্ছে পার সেকেন্ড, সো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আবার এটাকে এভাবেও লেখা যায়, এল তো আর ক্রস পি, এটা হচ্ছে ভেক্টর রূপ। সো যদি আমরা এভাবে লিখি rp sin θ ইটা ক্যাপ, এটা হচ্ছে দিক নির্দেশ করে, এটা হচ্ছে মান। নেক্সট কোশ্চেন, কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ, এই যে এটা এখনই করলাম, কৌণিক ভরবেগ এটার মাত্রা সমীকরণ হচ্ছে ml² T−1 এবং একক কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তারপরে কোশ্চেন, টর্কের একক কি? সো টর্ক টাও = r/f বা আই আলফা দিয়েও প্রকাশ করা যাবে, আই আলফা দিয়েও বের করা যাবে। সো আমরা rf দিয়ে করছি, আর এর একক হচ্ছে কি মিটার। এখানে কি চেয়েছে হচ্ছে একক, নট মাত্রা, একক আর মাত্রা কিন্তু একই না, মিটার, এবং এফ এর একক হচ্ছে নিউটন, সো এন নিউটন মিটার, যে টর্কের একক নিউটন মিটার। এখান থেকে যদি আরও ভাঙানো যায়, যদি এই এফকে যদি আরও ভাঙানো, অর্থাৎ নিউটন, বা এফকে আরও ভাঙিয়ে যদি এম এ লিখি, তারপরে একে ভাঙিয়ে বেগ বাই সময়, সো আমরা একবারে বেগকেও ভাঙিয়ে সরণ বাই সময় স্কোয়ার লিখে দিলাম। সেক্ষেত্রে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হবে আর একটা একক। সো লাস্টে ক্যালকুলেশন করে নিউটনকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, এবং এখানে আর একটা মিটার ছিল, সো ওভারঅল আসবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এবং যদি টর্কের মাত্রা বের করতে বলতো, তাহলে কেজির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এম, ক্যাপিটাল এম, এবং এম এর পরিবর্তে ক্যাপিটাল এল তার স্কোয়ার, এবং এস হচ্ছে সেকেন্ড বা সময়, ক্যাপিটাল এল ইনভার্স 2। তারপরের প্রশ্ন, সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে নিচের কোনটি সঠিক? এখানে প্রথম বস্তুর আদি ও শেষ বেগ এত, দ্বিতীয় বস্তুর আদি ও শেষ বেগ এত। তো সমান ভরের দুটি বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, একটা ছোট অনুসিদ্ধান্ত আছে যে তারা বেগ বিনিময় করে, অর্থাৎ সমান ভরের দুটি বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে যদি ধরি প্রথম বস্তুর আদি বেগ u1 এবং শেষ বেগ v1, এবং দ্বিতীয় বস্তুর আদি বেগ u2 এবং শেষ বেগ v2, সো সংঘর্ষের পরে u1 হয়ে যাবে v2 এবং u2 হয়ে যাবে v1। এখন আমরা দেখব যে এই দুইটা মধ্যে অপশানে কোনটা আছে।
তো U1 সমান V2, U1 সমান V2 এটা উত্তরে আছে। যদি এটাও থাকতো তাহলে এটাও অ্যান্সার হতো। সো এটা কীভাবে আসে সেটা আমরা দেখি। আমরা জানি যে সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ, সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। সো যেহেতু সমান ভর, তাহলে m1 মাইনাস m2, এটা দুটোই যদি m লিখি সেক্ষেত্রে কাটাকাটি হয়ে যে 0 হয়ে যাবে। সো লিখে দিই আমরা। এখানে m1 সমান m2 সমান সমান m ধরে নেই, যেহেতু ভর সমান। নিচেও m1 প্লাস m1, সরি m1 m প্লাস m। সো এটা হচ্ছে 0 হয়ে যাবে, পুরোটুকু ভ্যানিশ হয়ে যাবে। এবং এক্ষেত্রে থাকবে হচ্ছে নিচে 2m থাকবে, 2m কাটাকাটি থাকবে শুধু u2। সো v1 সমান u2। এবং একইভাবে যদি v2 এর ক্ষেত্রে দেখি আমরা, সো এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা অনেকের মনে থাকে না। প্রথম কথা, সবার নিচে m1 প্লাস m2 দিয়ে দেব, এবং আমরা বের করছি কার শেষ, দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করছি। তাই দ্বিতীয় বস্তুর ভর থেকে প্রথম বস্তুর ভরটা বাদ দিয়ে দেব। এবং যেহেতু দ্বিতীয় বস্তুর বেগ বের করছি, তাই এই যে এইটুকুর তো কোনো একক থাকবে না, এই যে নিচেও ভর উপরে ভর। সো এখানে অবশ্যই একটা বেগ গুণ করতে হবে। এবং বেগ কার গুণ করব? যে বস্তুর ভর যে বস্তুর শেষ বেগ বের করব সেই বস্তুর আদি বেগ গুণ করব। এখানে u2, এবং তার আর এক পাশে থাকবে দ্বিতীয় বস্তুর, যেহেতু দ্বিতীয় বস্তুর বেগ যেহেতু বের করছি, সেহেতু প্রথম বস্তুর ভর দ্বিগুণ ভর গুণ হবে। এবং এইটা তো কোনো একক থাকবে না, সেক্ষেত্রে u1টা গুণ হয়ে যাবে। সো এটা আমরা আর একবার দেখবো, সমস্যা নেই, একটু পরে। এই দুটা তো ভ্যানিশ হয়ে যাবে, পুরোটুকু 0 প্লাস 2m, এখানে u1, নিচেও m প্লাস m, সেহেতু 2m হয়ে যাবে, এটা কাটা। সো v2 সমান u1। সো আমরা এটা আর একবার দেখি যে এই সূত্রটা কীভাবে ইজিলি মনে রাখা যায়। সো v1 সমান সমান, প্রথমেই বলেছি নিচে দুই পাশে m1 প্লাস m2 লিখব, এবং যেহেতু v1 অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ বের করছি, তাই এখানে প্রথম বস্তুর ভর থেকে দ্বিতীয় বস্তুর ভরটা বিয়োগ করব। হ্যাঁ, এখন এইটুকু তো কোনো একক থাকবে না, আমার তো যেই বেগের তো একটা একক লাগবে, যেই এটুকু একটা একক থাকবে, এটুকুর একটা একক থাকবে, এবং সেটা বেগেরই হতে হবে। সো এটা কেজি, এটা উপরে কেজি নিচে কেজি, পার্থক্য থাকলে কেজিতে থাকবে একক এবং নিচেও কেজি থাকবে, কেজি কেজি কাটা যাচ্ছে, এখানে একটা বেগ গুণ করা লাগবে। সো এখানে একটা বেগ গুণ করতে হবে কার, যেহেতু প্রথম বস্তুর শেষ বেগ বের করছি আমরা, প্রথম বস্তুরই বেগ গুণ করা লাগবে। এবং উল্টো পাশে এই যে এখানে যেটা বাকি থাকছে, এখানে উপর একটা, নিচে যেহেতু ভর আছে, উপর একটা ভর থাকবে এবং তারপরে বেগ থাকবে। ভরের একক ভর একক কাটাকাটি হয়ে যাবে, বেগের একক পড়ে থাকবে। সো এখানে একটা বেগের একক, এখানে একটা বেগের একক, দুটা মিলে আলটিমেটলি আমার মিটার পার সেকেন্ডে আসবে। সো অন্য পাশে এই যে অপর বস্তুর, অর্থাৎ যেহেতু প্রথম বস্তুর শেষ বেগ বের করছি, তাহলে দ্বিতীয় বস্তুর দ্বিগুণ ভর গুণ করা লাগবে। এবং এখানে যেহেতু u1টা আমার ইউজ হয়ে গেছে, সেখানে u2। v2-র ক্ষেত্রে যদি বলি, একদম 2-3 বার প্র্যাকটিস করলে পরে ইজি হয়ে যাবে। দুই পাশে নিচে m1 প্লাস m2, এবং এখানে যেহেতু m1 দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করছি, তাই দ্বিতীয় বস্তুর ভর থেকে প্রথম বস্তুর ভর বাদ দেব। এবং এখানে যেহেতু দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করছি, তাই দ্বিতীয় বস্তুর আদি বেগ গুণ দেব, এবং এখানে তার অপর বস্তুর দ্বিগুণ ভর গুণ দেব। এবং এখানে u2 ব্যবহার করা হয়ে গেছে, তাই এখানে u1 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সব খুব সহজে। তোমরা যদি অন্য কোনো উপায়ে মনে রাখতে পারো তাহলে ভালো। এবার আসি নেক্সট প্রশ্নে, 28 নম্বর। মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের ফলে কার্যকর হয়? সো মহাকর্ষর ইংরেজি হচ্ছে গ্র্যাভিটি। সো গ্র্যাভিটি থেকে গ্র্যাভিটন এই কথাটা এসেছে। আর যদি তাড়িৎচুম্বক বল বলতো, তাড়িৎচুম্বক বলকে একটা আলোর সাথে রিলেটেড। সো আলো হচ্ছে ফোটনের প্রবাহ। সো যদি বলতো তাড়িৎচুম্বক বল কোন কণার বিনিময়ের ফলে কার্যকর হয়, তাহলে আসতো ফোটন।
আর যদি সবল নিউক্লিয় বল বলতো তাহলে মেসন, আর দুর্বল বললে তো হচ্ছে বোজন, কারণ সবল মেসি, দুর্বল ও, এই ছন্দটাতে মনে রাখতে পারো। 29 নম্বর প্রশ্ন, তড়িৎচুম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে কার্যকর হয়? এই যে একটু আগে বললাম, তড়িৎচুম্বকীয় বল যেহেতু আলো রিলেটেড সেহেতু এটা ফোটন হবে, যেহেতু আলো অনেকগুলো ফোটন কণার সমষ্টি। 30 নম্বর প্রশ্ন, আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? সো এখানে দুইটা ব্যাপার হতে পারে। যদি বলে নিউক্লিয়াস গঠন তাহলে আসবে হচ্ছে সবল নিউক্লিয় বল, আর যদি বলে আণবিক গঠন কিংবা পরমাণু গঠনের জন্য দায়ী বল কোনটি, তখন উত্তর হবে তড়িৎচুম্বকীয় বল। 32 নম্বর প্রশ্ন, 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত হবে? তো আমরা জানি যে F সমান সমান এম এ এবং F সমান সমান এম এর পরিবর্তে ভি মাইনাস ইউ বাই টি। সো টিটা ওই পাশে নিয়ে গেলে এফ টি সমান সমান এম ভি মাইনাস এম ইউ, বা এম কমন নিলে এম টু ভি মাইনাস ইউ সমান সমান এফ টি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই যে বেগের পরিবর্তন, এটুকু বেগের পরিবর্তন, এটুকু হচ্ছে ভর। সো ভর বেগের পরিবর্তন। সো ভরবেগের পরিবর্তন যেটা দেওয়া থাকবে সেই মান অনুযায়ী যদি বল এবং সময় দেওয়া থাকে কত সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলো, তো সেক্ষেত্রে এই সূত্রটা ইউজ করবো। আর যদি ভর এবং বেগের পরিবর্তনটা দেওয়া থাকে তাহলে এটা ইউজ করবো। ওখানে দেওয়া আছে বল এবং সময়। সো এফটি সো 4 নিউটন ইন্টু 1 সেকেন্ড, সো 4 নিউটন সেকেন্ড বা 4 কেজি মিটার পার সেকেন্ড। কারণ এই একক দুটোটা রাইট, কারণ এই পাশে যদি খেয়াল করলি, সো এখানে এফ এর বলের একক হচ্ছে নিউটন, সো নিউটন লিখলাম, আবার সময়ের একক হচ্ছে সেকেন্ড, সো এখানে সেকেন্ড লিখলাম। আবার এই দিক দিয়ে ডান পাশ থেকে যদি খেয়াল করি তাহলে ভরের একক হচ্ছে কেজি, আর এখানে তো বেগ থাকবে, বেগের একক মিটার পার সেকেন্ড। এখানে দেওয়া আছে কেজি মিটার পার সেকেন্ড এককে, এটা হবে উত্তর। 33 নম্বর প্রশ্ন, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ? এটা তো 180 ডিগ্রি, কারণ আমরা যদি একটা ভূপৃষ্ঠ কল্পনা করি, ধরলাম এখানে একজন মানুষ পা দিয়ে মাটির দিকে বল প্রয়োগ করছে, সো এখান থেকে এদিক ধরলাম। এবার মাটিও তার ঠিক বিপরীত দিকে তার দেহ বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে। সো এক্ষেত্রে কোণ দেখতে পাচ্ছি 180 বা 180 ডিগ্রি। এটা যদি এই পাশে রিপ্লেস করি যে 180 ডিগ্রি, কোনো কোণ ভেক্টরের কোণ নির্ণয় করতে গেলে দুইটা মাথা এক জায়গায় অথবা দুইটা পা এক জায়গায় হওয়া লাগে, যে দুইটা পা এক জায়গায় আছে, এই দুইটা মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। সো ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। একইভাবে যদি আমরা কোনো দেওয়ালে আঘাত করি, যে একটা দেওয়াল আছে, এটা মানুষ যে হাত দিয়ে আঘাত করলাম, সো দেওয়ালে আমরা ঠিক এই বরাবর একটা আঘাত করবে, সো এটা আমি এখানে রিপ্লেস করে দিই। এই যে এটা হচ্ছে আমার হাত দিয়ে আঘাত করলাম, এই যে এখানে আঘাত করলাম, তো একটু রিপ্লেস করে দিয়েছি ভেক্টরকে, ওই অবস্থায় সরানো যায়, তো মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। 34 নম্বর প্রশ্ন, এম ভর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? সো জড়তার ভ্রামকের মান বৃত্তাকার চাকতি, আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে কোনো বৃত্তাকার চাকতি হোক বা গোলক বা যে কোনো কিছুই হোক, সো আমাদের কেন্দ্র দিয়ে যেটা যাবে, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমাদেরকে জড়তার ভ্রামকের মানটা মুখস্থ রাখা লাগবে। তারপরে যদি সেটা ব্যাসের সাপেক্ষে হোক বা অন্য যে কোনো সাপেক্ষে হোক, আমরা বের করতে পারবো একটা সূত্র ইউজ করে, সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। সো প্রথম কথা, কেন্দ্রগামী একটা বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী অর্থাৎ এটা উপর নিচে, অর্থাৎ আমার কাছে একটা আছে, আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বৃত্তাকার চাকতি, এটার হচ্ছে এইভাবে যদি মাঝখান থেকে ফুটো করা হয় সেটা ভিতরে চলে যাবে। এটা হচ্ছে বৃত্তাকার চাকতি, এর কেন্দ্রগামী বা ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে। সো ভর কেন্দ্র দিয়ে যাওয়ার সূত্র হচ্ছে আই সমান সমান হাফ এম আর স্কোয়ার। এটা তো মুখস্থ, কারণ কেন্দ্র দিয়ে যাবে সেটা আমাদের সব মুখস্থ রাখতে হবে, তাহলে যে কোনো কিছুর যদি ব্যাস বলে বা যে কোনো কিছুই বলে আমরা বের করতে পারবো। তো লম্ব অক্ষ উপপাদ্য হচ্ছে আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই,
এটা হচ্ছে যদি লম্বভাবে যায়, অর্থাৎ এটা তো মাঝখান দিয়ে যাচ্ছে, এবার এই যে এটা তো মাঝখান দিয়ে যাচ্ছে, এবার ঠিক এর লম্ব বরাবর ব্যাস দিয়ে ব্যাস ব্যাস সোজাসুজি যদি আমি কল্পনা করি এবং এটার মাঝখান দিয়ে কল্পনা করি, তাহলে এই দুইটা পরস্পরের উপর লম্ব। সো লম্ব যদি হয় তাহলে ব্যাস দুইটার আমাদের তো বেশ বের করতে হবে ব্যাসের সাপেক্ষে। সো ব্যাসের সাপেক্ষে আমি এক্স ধরলাম, আর কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা তো আমরা জানি, সেটার মান হচ্ছে হাফ এম আর স্কোয়ার। বের করতে হবে আইএক্স এর মানে, পাশে থাকছে 2ix। তো 2ixটা লেফট সাইডে লিখলাম, হাফ এম আর স্কোয়ারটা এই পাশে, এবং 2 এই পাশে নিয়ে গেলি হাফ এম আর স্কোয়ার। আইএক্স সমান সমান 1/4 এম আর স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। সো এমন আরও 7-8 রকমের থেকেও বেশি হতে পারে, সেগুলো আমি পরে এক সময় জানাই দেবো। তারপরের প্রশ্ন, কৌণিক ভরবেগের একক কোনটি? সো কৌণিক ভরবেগ আমরা কি জানি, রৈখিক ভরবেগ হচ্ছে পি, পি সমান সমান কি এম ভি। তো এটার একক হচ্ছে কেজি, এম এর একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। সো রৈখিক ভরবেগের একক এটা। যদি কৌণিক ভরবেগ বা এল, এল সমান সমান কি জানি আই ওমেগা, বা আরও অনেক সূত্র আছে। আই সমান সমান আবার কি জানি এম আর স্কোয়ার। সো ওমেগা রেখে দিলাম, এম এর একক কেজি, আর এর একক হচ্ছে মিটার স্কোয়ার, আর ওমেগা হচ্ছে 2π/t বা পার সেকেন্ড। এই যে ওমেগা সমান সমান 2π/t। এখানে উপরে তো কোনো একক নেই, এখানে থাকবে রেডিয়ান, নিচে থাকবে টি বা সময় একক সেকেন্ড। সো এককের ক্ষেত্রে রেডিয়ানটা লেখা লাগে না, সেকেন্ড লিখতে হয়, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাই উত্তর। কোনটি কেন্দ্রমুখী বলের রাশিমালা? কেন্দ্রমুখী বল বা এফসি, সেন্ট্রিপেটাল ফোর্স, সমান এম ভি স্কোয়ার বাই আর। এখানে দেখি এটা আছে কিনা, এম ভি স্কোয়ার বাই আছে। যদি এটা না থাকতো, সো আমরা জানি কি ভি সমান সমান ওমেগা আর। এখান থেকে আমরা ভিকে ওমেগা আর দিয়ে রিপ্লেস করে দিতাম, তখন হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে আর থাকবে, আর আর কাটাকাটি, এম ওমেগা স্কোয়ার আর। এটাও যদি অপশানে থাকতো এটা অ্যান্সার হতো। 42 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে। সো জড়তার ভ্রামকের এজ ইউজুয়াল সূত্রটা দেখি, আই সমান সমান এম আর স্কোয়ার। এটা হচ্ছে ভর, আর আরটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে ওই বিন্দুর অবস্থানে, যে এটা হচ্ছে বিন্দু বা ভর, আর এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, সেখান থেকে দূরত্বের বা অবস্থানের উপর নির্ভর করে। সে অ্যান্সার হবে ভর ও ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর। 43 নম্বর প্রশ্ন, একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে, কৌণিক ত্বরণ দেওয়া আছে, কত টর্ক প্রয়োগ করতে হবে। সেটা আমরা দেখি, টাও সমান সমান আই আলফা। আমরা জানি আই এর মান দেওয়া আছে 10, আলফার মানও দেওয়া আছে 10, অ্যান্সার হবে 100 নিউটন মিটার। টর্কের অপর নাম কি? আচ্ছা, এটা নিউটন মিটার কেমনে হলো এটাও যদি দেখায় তাও দেখানো যাবে। এখানে আই এর একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, আর আলফার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো রেডিয়ানটা লেখা লাগে না, পার সেকেন্ড স্কোয়ারটা লিখছি আমি এখানে। সো আমরা বলের একক কি জানি, বলের একক হচ্ছে নিউটন অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেখানে একটা এম থেকে যাচ্ছে, আর এটার পরিবর্তে নিউটন লিখতে পারি, আর এই যে মিটার, সো নিউটন মিটার। 44 নম্বর প্রশ্ন, টর্কের অপর নাম কি? সো টর্কের অপর নাম হচ্ছে বলের ভ্রামক বা ঘূর্ণন বল। টর্ক কি? টর্ক হচ্ছে ঘোরার ক্ষেত্রে বা কৌণিক গতির ক্ষেত্রে যেটা ঘোরে সেটাই হচ্ছে টর্ক। 44 নম্বর প্রশ্ন, টর্কের অপর নাম কি? সো একটু আগে বলেছি টর্কের অপর নাম বলের ভ্রামক বা বলের মোমেন্টাম যদি বলে সেটাও হবে। টর্ক তো অ্যাকচুয়ালি একটা ঘূর্ণন বল, সো এখানে অ্যান্সার হবে ঘূর্ণন বল। 45 নম্বর প্রশ্ন, একটি চাকার ভর এত, চক্রগতির ব্যাসার্ধ এত। চক্রগতির ব্যাসার্ধ যখন দেওয়া থাকবে তখন জড়তার ভ্রামক নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে আই সমান সমান এম কে স্কোয়ার এই সূত্রটা ইউজ করতে হবে। সো বের করতে বলছে জড়তার ভ্রামক, দেওয়া আছে চাকার ভর 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, এটার পর স্কোয়ার। সো 10, এটা যদি স্কোয়ার করি 0.25 বা 1/4, সো অ্যান্সার হবে 2.5। আই জড়তার ভ্রামকের তো কেজি মিটার স্কোয়ার, 2.5 কেজি মিটার স্কোয়ার।
50 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? সো আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো প্রকার বাধা হবে অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল যেহেতু একটা বাধা, অর্থাৎ আমরা যখন সারফেসে বা পৃষ্ঠে হাঁটি বা কোনো কিছু টেনে নিয়ে যাই, তো সেটা তো অমসৃণ থাকে, সেই জন্য তো পিছন দিকে একটা টান অনুভব করি, সেটাই হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল যেহেতু একটা বাধা, যেমন ঘর্ষণ বল, সান্দ্র বল, এইগুলো সবই হচ্ছে অসংরক্ষণশীল বলের উদাহরণ। 51 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট ভরের কোনো চাকতি, এই চাকতিরটা বারবার আসছে, চাকতিরটা তোমরা মুখস্থ রাখবে। চাকতির চাকতির হচ্ছে কেন্দ্রমুখী বা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বলি, সেটা হচ্ছে হাফ এমআর স্কোয়ার। এবার যদি ব্যাসের ক্ষেত্রে বা অন্য যে কোনোভাবে মিলানো যায়, সূত্র ইউজ করে সেটা বের করতে পারো, অথবা কেন্দ্রমুখীটা মুখস্থ রাখলে অন্যগুলো ইজিলি বের করতে পারবা। সো আমরা প্রশ্নটা দেখি, নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? সো কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে দেওয়া আছে, এটা আমাদের কোনো অসুবিধা না, আমরা জানি নর্মালি কেন্দ্রমুখী অক্ষের এই যে একটা চাকতির তো কোনো ফাঁকা থাকে না, এই বরাবর নিচে আসে, এই বরাবর উপরে, এটা হচ্ছে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে যদি এটা ঘুরায়, তাহলে এর জড়তার ভ্রামক হবে হাফ এমআর স্কোয়ার। এখন শর্ত দেওয়া আছে যে ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, সো ব্যাসার্ধ যদি অর্ধেক করি, অর্থাৎ আরকে যদি অর্ধেক করি, তো সেক্ষেত্রে হাফ আর এর ক্ষেত্রে হচ্ছে r/2 হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে আসবে 1/4 ইন্টু হাফ এমআর স্কোয়ার। এটা দেখা যাচ্ছে সেই প্রথম লাইনের, আর এক্সট্রা এখানে 1/4 আসছে, সো 1/4 বা 1/4 অ্যান্সার। 53 নম্বর প্রশ্ন, জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হলো, এটার অ্যান্সার হচ্ছে রৈখিক ভরবেগের নিত্য সূত্র। রকেট যখন উপরে যায় তখন নিচের দিকে গ্যাস বা জ্বালানি বের হয়, ফলে তার বেগটা সোজাসুজি বৃদ্ধি পায়। আর রৈখিক ভরবেগের নিত্যতার সূত্রে অনেকগুলো উদাহরণ আছে, সেটা আমি পরে দিয়ে দিব। 54 নম্বর প্রশ্ন, 20 মিটার উঁচু হতে একটি বল ফেলে দেওয়া হলো, নিচে বালির মধ্যে 1 মিটার ঢুকে থেমে গেল, এক্ষেত্রে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে, কেননা আমরা জানি যে কোনো প্রকারের বাধা অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। সো অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থেকে গতিশক্তি সংরক্ষিত থাকে না। সো অস্থিতিস্থাপক সংঘর্ষ কেন সেটা হচ্ছে, এটা তো ঘর্ষণ বল, কারণ বালি তো ঘর্ষণ দেয়, অর্থাৎ বালি তো একটা বাধা দেয়, বালির মধ্যে ঢুকতে গেলে সেটা একটা বাধা দিবে। তো সেক্ষেত্রে এটার অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে। কেবলমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেই ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত থাকে, আর যে কোনো প্রকার সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকবেই। সো এটার অ্যান্সার হবে ভরবেগ। 0.5 কেজি ভরের 55 নম্বর প্রশ্ন, 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বাভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে এত বেগে প্রতিক্ষিপ্ত হলো, বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত কত? সো আমরা এটা করি, আমরা সূত্রটা জানি যে এফ সমান সমান এম এ, সেখান থেকে ক্যালকুলেশন করলে এফ টি সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, এটা আসবে। সো আমরা যদি এটা বলছে যে আঘাত করলে এবং বিপরীত দিকে, সো এক্ষেত্রে আমাদেরকে ইউ যদি পজিটিভ ধরি, অর্থাৎ প্রথম বেগ যদি পজিটিভ ধরি, তো দ্বিতীয় বেগ বা ভিটাকে আমরা নেগেটিভ ধরতে হবে। আবার একইভাবে যদি আমরা ভিটাকে পজিটিভ ধরি, ইউ বা আদি বেগটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে। সো আমরা এখানে ভিটাকেই পজিটিভ ধরলাম, এম এর মান দেওয়া আছে 0.5 কেজি, ভিটাকে যদি পজিটিভ ধরি 20 মাইনাস এখানে একটা আছে, আর এখানে ভিটা যেহেতু আমরা পজিটিভ ধরেছি সেহেতু ইউটা হবে নেগেটিভ। সো ইউটার আগে একটা নেগেটিভ আছে, এখানে যদি আর একটা নেগেটিভ দিয়ে 30 লিখি, সো মাইনাসে প্লাস হয়ে যাবে। সো 50/2 মান হচ্ছে 25 নিউটন সেকেন্ড, যে 25 নিউটন সেকেন্ড। সো এটার মান পজিটিভ আসছে, সো এটার দিক হবে শেষ বেগটা পজিটিভ ধরছিলাম, সো শেষ বেগের দিকে। আবার আমরা এভাবে করতে পারি, এম ইন্টু ভি মাইনাস ইউ, এম এর মান দেওয়া আছে 0.5 কেজি,
আবার এখানে আমি ভি এর মানটা নেগেটিভ ধরবো, অর্থাৎ -20, এখানে মাইনাস ইউ এর মান তো +30, সো এখানে একটা মাইনাস আছে বসে গেল, প্লাসে মাইনাসে -30, সে অ্যান্সার হতো -25 নিউটন সেকেন্ড। এই নেগেটিভ দ্বারা বোঝায় যে আমি আদি বেগ যে বেগ যেটার আগে নেগেটিভ ধরছি সেই দিকে, অর্থাৎ এটা তো একটা ভেক্টর রাশি, এতে তো ভরবেগের পরিবর্তনকে যে দ্বারা প্রকাশ করা হয়, যে সমান এফ টি সমান এম ভি মাইনাস এম ইউ বা এম ইন্টু ভি মাইনাস ইউ। তো সেক্ষেত্রে নেগেটিভ এটার দিক হবে হচ্ছে নেগেটিভ ধরছিলাম কোনটা, শেষ বেগ, তো শেষ বেগের দিকে। 56 নম্বর প্রশ্ন, একটি সুষম গতিবেগ চলন্ত একটি বস্তুর উপর একটি নিট বল ক্রিয়া করে, একটি নিট শূন্য বল ক্রিয়া করে, একটি সুষম ত্বরণ ক্রিয়া করে বা কোনোটি নয়। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখব। সুষম গতিবেগ অর্থাৎ বেগটা কনস্ট্যান্ট, অর্থাৎ ইউ যা ভিও তাই। আমরা সূত্রটা জানি, এফ সমান সমান এম এ। এখন ইউ আর ভি যদি একই হয় তাহলে ত্বরণ থাকবে না, ত্বরণ 0 হয়ে যাবে, কারণ ভি মাইনাস ইউ বাই টি। সে ভি আর ইউ যদি একই হয়, আমি দুইটাই ভিকে দিয়ে রিপ্লেস করলাম, সো এটা 0/t সমান 0, আর এম এর সাথে 0 গুণ করলে তো 0ই। সো কোনো বল ক্রিয়া করবে না, একটি নিট শূন্য বল ক্রিয়া করবে, এটা হচ্ছে 0 নিউটন। 57 নম্বর প্রশ্ন, কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ? সো আমরা বলের ঘাতটা আগে কি সেটা দেখি। বলের ঘাতটা হচ্ছে এফ টি বা এম ইন্টু ভি মাইনাস ইউ। চেয়েছে হচ্ছে মাত্রা, সো এম এর মাত্রা হচ্ছে এখান থেকে বের করি, ইজিলি বের করা যাবে। এখান মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর বেগের মাত্রা তো এল টি ইনভার্স 1, কারণ বেগ কি, বেগ হচ্ছে স্মরণ বাই সময়, এস বাই টি। সো এস হচ্ছে মিটার বা একক হচ্ছে মাত্রা হচ্ছে এল, আর স্মল টি এর মাত্রা হচ্ছে টি, সো এল বাই টি, এখানে এল টি ইনভার্স 1 হয়ে গেছে। এম এল টি ইনভার্স 1টা হচ্ছে আমার উত্তর। তারপরে 59 নাম্বার, কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি? সো এল সমান সমান আই ওমেগা, এটা এটা এল সমান সমান আই ওমেগা। আবার ঘ নম্বর অপশনে দেখা যাচ্ছে যে এল প্রপোর্শনাল টু ওমেগা। সো এটাও হতো যদি এখানে কোনো কন্ডিশন দেওয়া থাকতো যে আই কনস্ট্যান্ট বা এমন কিছু শর্ত দেওয়া থাকলে সেক্ষেত্রে এটা আনসার হতো। 61 নম্বর প্রশ্ন, ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে বলে। সো আমরা জানি ব্যাসার্ধ ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং প্রযুক্ত বলকে এফ। সো আর এফ এটা আমাদের টাও নির্দেশ করে, টাও সমান সমান আর এফ। টাওয়ের আরও সূত্র আছে, ওইগুলা মনে রাখতে পারো। টাও সমান সমান আর ইন্টু এফ। 62 নম্বর প্রশ্ন, কোনটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র? সো কৌণিক ভরবেগ বলছে, যদি রৈখিক ভরবেগ বলতো তাহলে এই যে আমরা আগে সূত্রটা দেখি, নিউটনের দ্বিতীয় সূত্র ডিপি বাই ডিটি প্রপোর্শনাল টু হচ্ছে এম এফ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন, এই যে ভরবেগের পরিবর্তন, এই যে ডিটি বা সময় ভাগ করছি সেটা হার হয়ে গেছে, ভরবেগের পরিবর্তনের হার, তারপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হচ্ছে রৈখিক ক্ষেত্রে। আর নিউটনের গতি যদি আমরা কৌণিক ক্ষেত্রে বিবেচনা করি তো সেক্ষেত্রে এটা হচ্ছে রৈখিক ভরবেগ, আর কৌণিক ভরবেগ ডিএল বাই ডিটি প্রপোর্শনাল টু টাও। সেক্ষেত্রে হবে যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এই যে টর্কের সমানুপাতিক। এক্ষেত্রে হবে এল হচ্ছে ধ্রুবক, এই যে এখান থেকে এল, বা কৌণিক ভরবেগের ক্ষেত্রে এল হচ্ছে ধ্রুবক। 67 নম্বর প্রশ্ন, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এই যে একটু আগে বললাম এটা হচ্ছে টর্কের সমান বা টর্কের সমানুপাতিক। 68 নম্বর প্রশ্ন, কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য? উপপাদ্য দুইটা আছে এই নিউটনিয়ান বলবিদ্যাতে, উপপাদ্য দুইটা আছে, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। প্রথম যেটা এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, এবং গ নাম্বার যেটা আইজি প্লাস এমএইচ স্কোয়ার, এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা হচ্ছে এটা ধরলাম একটা গোলক, এটার মাঝখান বা ভর কেন্দ্র দিয়ে যেটা যায় কিংবা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সেটা ধরলাম হচ্ছে আই জিতে হচ্ছে আমার ভর কেন্দ্র দিয়ে যা সেটা প্রকাশ করছি, এবং ঠিক এখান থেকে এই দূরত্বে, অর্থাৎ এখান থেকে ধরলাম এটা এইচ দূরত্বে,
যদি আমরা চিন্তা করি যে এখান দিয়ে জড়তার ভ্রামক কত, সেক্ষেত্রে বের করার ক্ষেত্রে এটা সমান্তরাল খুব বদ্ধ, কারণ এই দুইটা সমান্তরাল আছে, এই দুইটা সমান্তরাল বা প্যারালালে আছে। সেক্ষেত্রে আই সমান সমান আই জি প্লাস, আর এটার যেহেতু ভর এম, সো এম এইচ স্কোয়ার, এটাই হবে সমান্তরাল অক্ষ উপপাদ্য। 71 নম্বর প্রশ্ন, একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হলো, আমরা জানি হচ্ছে ট্যান থেটা সমান সমান ভি স্কোয়ার বাই আর জি। সো ভিটাকে এক পাশে নিয়ে যে দুই পাশে ট্যান থেটা ইন্টু আর জি, ট্যান থেটা আর জি, আর রুট মানে তো মাথায় হাফ, ট্যান থেটা আর জি মাথায় হাফ। এটা হচ্ছে সর্বোচ্চ বেগ যেটার মাধ্যমে সে নিরাপদ গতিতে বের হতে পারবে। সো যদি নিরাপদে বের হতে চায় তাহলে হয় এর সমান কিংবা এর কম হলে সে নিরাপদে যেতে পারবে। সো অ্যান্সার হবে ভি লেস দ্যান ট্যান থেটা আর জি মাথায় হাফ, লেস দ্যান ইকুয়াল ট্যান থেটা আর জি। সো এই যে এটা হবে আমার উত্তর। তারপরে 77 নম্বর প্রশ্ন, রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। সো আমাদের রৈখিক ত্বরণ কৌণিক ত্বরকের মধ্যে সম্পর্ক হচ্ছে এই যে অপশানগুলো দিকে তাকালে বোঝা যায় এ সমান সমান আর আলফা। এটা যদি মুখস্থ নাও থাকে তো বের করা যায়, কারণ অপশান টেস্ট করে আমরা কি জানি এই যে রৈখিক ত্বরণ এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে আর একক তো মিটার এবং আলফার একক কি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো রিটার্নটা লেখা লাগে না, সেকেন্ড স্কোয়ার, এই যে দুই পাশে একক সমান। আর যদি আমি ক নাম্বার প্রশ্ন বা অন্যান্য অপশনগুলোর দিকে তাকাই, সো একক বের করে এই ধরনের কোনো সূত্র যদি দেয় পরীক্ষায়, তো সূত্র তোমরা একক বের করে বা মাত্রা বের করেই করতে পারবা। আমার মতে একক বের করে করা ইজি। সো আমরা দেখি এ নাম্বার অপশান, লেফট সাইডে তো মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আর বাই আলফা, আর একক তো মিটার, এটার আলফার একক তো হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার উপরে উঠে গেলে সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তো দুই পাশে সমান হচ্ছে না। তো এইভাবে বা খ গ মিলাই দেখতে পারো, আর সূত্রটা মুখস্থ রাখলে তো ভালোই। আমরা রৈখিক ত্বরণ, রৈখিক আর কৌণিকের কিছু সম্পর্ক দেখি। রৈখিকে যেটা এস থাকে বা সরণ থাকে, কৌণিকে সেটা থেটা হয়ে যায়, আবার বেগটা ওমেগা হয়ে যায়, এবং যদি আদি বেগ ধরি, আদি বেগটা হয়ে যাবে ওমেগা আই বা ইনিশিয়াল, শেষ বেগটা হয়ে যাবে ফাইনাল বেগ, এবং ত্বরণটা হয়ে যাবে আলফা। এবার আমরা কিছু সূত্র দেখি, এস সমান সমান আর থেটা, যে রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্ক, ভি সমান সমান ওমেগা আর বা আর ওমেগা, একটা বললেই হলো একই কথা। কিন্তু আর ভেক্টর গুণনের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, ভি সমান সমান ওমেগা ইন্টু আর বা ওমেগা ক্রস আর, এ সমান সমান আর আলফা। রৈখিক গতির ক্ষেত্রে কিছু সূত্র হচ্ছে এস সমান সমান ভিটি, যেটা কৌণিক গতির ক্ষেত্রে হয়ে যায় থেটা সমান সমান ওমেগা ইন্টু টি। আবার জানি হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি। সো সেক্ষেত্রে আমরা ভিটাকে ওমেগা দিয়ে রিপ্লেস করব, যেহেতু ফাইনাল বেগ সেহেতু ওমেগা এফ লিখছি, আর ইউতে হচ্ছে ওমেগা আই বা ইনিশিয়াল, যে একটু আগে বলেছি এগুলা, এই যে এগুলো রিপ্লেস করে দিলে আমার নতুন সূত্র তৈরি হয়ে যাবে। এর পরিবর্তে আলফা, আর টি তো টি। এই সূত্রটাকে যদি আমরা দেখি একটু, তাহলে থেটা, এই যে এস এর পরিবর্তে তো থেটা হয়ে যাবে, সেই যে এস এর পরিবর্তে থেটা, এবং ইউ এর পরিবর্তে তো ওমেগা আই প্লাস এফ এর ভি এর পরিবর্তে ওমেগা এফ বাই 2 ইন্টু টি। দেন এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমাদের পরিচিত সূত্র। সো এস এর পরিবর্তে আমরা থেটা লিখতে পারি, ইউ এর পরিবর্তে ওমেগা আই, টি তো টি থাকবে, হাফ থাকছে, এবং এর পরিবর্তে আলফা, এখানে টি স্কোয়ার। তারপরে আর একটা সূত্র দেখি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। সো ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা এফ বা ফাইনাল বেগ বা শেষ বেগ,
তারপরে ইউ এর পরিবর্তে হচ্ছে ওমেগা আই প্লাস টু তো টু থাকবে, এর পরিবর্তে আলফা, এখানে থেটা। সো আমরা যে রৈখিক আর কণিকের কিছু মিল বা রূপান্তর করলাম। তারপরে কত নম্বর, 80 নম্বর, অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়। সো স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপকের কিছু শর্ত আমরা দেখব। সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত হচ্ছে ভরবেগটা কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকতে হবে, সাথে সাথে গতিশক্তিও কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকতে হবে। এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত হচ্ছে পিটা তো কনস্ট্যান্ট থাকতে হবেই, গতিশক্তিটা কনস্ট্যান্ট থাকা যাবে না। এখানে গতিশক্তি সংরক্ষিত হয়নি, কিন্তু ওভারঅল মোট শক্তি কিন্তু সংরক্ষিত। আমরা জানি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এটা সংরক্ষিত থাকে সবসময়। এখানে গতিশক্তিটা সংরক্ষিত নেই, গতিশক্তিটা অন্য কোনো শক্তিতে কনভার্ট হয়ে যাবে, শব্দ, তাপ বা অন্য কিছু, কিন্তু ওভারঅল মোট শক্তিটা কিন্তু সংরক্ষিত থাকবে, এটা মনে রাখতে হবে। সো সংঘর্ষ বললে আমরা পিটাকে কনস্ট্যান্ট ধরব যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে, অর্থাৎ আদি হচ্ছে কি বলবো, আদি ভরবেগের যে সমষ্টি সেটা হবে শেষ ভরবেগের সমষ্টির সমান, বা আদি ভরবেগ বলতে mu সামেশন অফ mv। আবার যদি সংঘর্ষটি স্থিতিস্থাপক হয় সেক্ষেত্রে আমরা ইকে অর্থাৎ গতিশক্তিটা ধ্রুবক ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে ইকে ইনিশিয়াল সামেশন অফ ইকে ফাইনাল, বা এখান থেকে হাফ mu স্কোয়ার বা সামেশন অফ হাফ এম ভি স্কোয়ার, এটা ব্যবহার করতে পারবো। সো আমরা এটা নেক্সট কোশ্চেনটা দেখি। 80 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ভরবেগ। অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় ভরবেগ, আর স্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকে গতিশক্তি, ভরবেগ দুইটাই। 81 নম্বর প্রশ্ন, একটি লিফট এ ত্বরণে নিচে নামছে, এম ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে? তো লিফটের 3-4টা ক্ষেত্র আছে, আমরা দেখি আগে এটা সলভ করি। লিফট নিচে নামছে, 1 ত্বরণে উপরে ওঠা, 2 নম্বর ত্বরণে নিচে নামা, 3 নম্বর সমবেগ বা স্থির অবস্থায় থাকা। আমি এখানে পুরো বিস্তারিত বলছি না, আমি এখানে জাস্ট সূত্রটা বলে দিচ্ছি। ত্বরণে উপরে ওঠা অর্থাৎ ত্বরণে ঊর্ধ্বগামী, এটা যদি বলে তাহলে প্রতিক্রিয়া বল আর হবে m ইন্টু জি প্লাস এ। যদি ত্বরণের নিচে নামা বলে তো সেক্ষেত্রে প্রতিক্রিয়া বল আর হবে m ইন্টু জি মাইনাস এ। আর সমবেগে বা স্থির বললে সেক্ষেত্রে তো ত্বরণটা থাকবে না, সেই ত্বরণটা এখানে 0 হয়ে যাবে। এই যে এখানে ত্বরণটা এই যে আর সমান সমান সমবেগে উপরে উঠুক বা নিচে নামুক বা স্থির থাকুক, সেক্ষেত্রে m ইন্টু জি প্লাস মাইনাস এ ধরলাম, এটা তো 0 হয়ে যাবে, তো সেক্ষেত্রে শুধু থাকবে আর সমান সমান mg। আবার এখানে ত্বরণে ঊর্ধ্বগামী না বলে মন্দনে নিম্নগামী বলতে পারতো। এই যে আমরা যদি এটা রিপ্লেস করি, ত্বরণের উল্টো হচ্ছে মন্দন, সো মন্দনে আমরা তো একটাকে রিপ্লেস করতে পারবো না, একটা মানে ঠিক রাখতে গেলে দুটোটা কনভার্ট করতে হবে। যে আমরা ট্রান্সলেশনে যেমন বা আই অ্যাম এ গুড স্টুডেন্ট, এটা যদি নেগেটিভ করি আই অ্যাম নট এ ব্যাড স্টুডেন্ট, নট লাগাতে হবে এবং তার আগে ব্যাড, অর্থাৎ দুটোটাই পরিবর্তন করতে হবে। এখানে তেমন যে ত্বরণের পরিবর্তে মন্দন লিখলাম এবং ঊর্ধ্বগামীর পরিবর্তে নিম্নগামী লিখবো, একই কথা। আবার ত্বরণের নিচে এটার পরিবর্তে মন্দনে
উপরে ওঠা, এটা বলতে পারবো আমরা। সো প্রশ্নটা কি চেয়েছে দেখি, কত নম্বর প্রশ্ন? 81 নম্বর প্রশ্ন। এই যে ত্বরণের নিচে নামছে, ত্বরণের নিচে নামা মানে মন্দনে উপরে ওঠা, একই কথা। ত্বরণের নিচে নামার ক্ষেত্রে m ইন্টু জি মাইনাস এ। সো এটা আমি কীভাবে মনে রাখতাম, সেটা হচ্ছে লিফটে যখন আমরা নিচে নামি সেক্ষেত্রে একটা হালকা হালকা ফিল হয়, মানে একটা ওজন কমানো কমানো ভাব হয়, সেই জন্য এটা বিয়োগ হবে। আর উপরে উঠলে তো একটা ভার ভার অনুভব হয়, তাই এখানে প্লাস হবে। 82 নম্বর প্রশ্ন। একটি বস্তুর উপর 5 নিউটন বল সেকেন্ড ক্রিয়া করে, সো এটা দুইটা গুণ করলে 5 × 10 = 50 কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড। 84 নম্বর প্রশ্ন। 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটিকে 20 সেকেন্ডে থামাতে কত বল প্রয়োগ করতে হবে? সো এটার সূত্র আমরা দেখি, F = m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। দেওয়া আছে ভর হচ্ছে 5 কেজি, শেষ বেগের মান হচ্ছে, থামাতে যদি বলে তাহলে সেক্ষেত্রে এ হবে 0, থামাতে বললে শেষ বেগ 0। সেখানে শেষ বেগ 0 না লিখে আমি এটা 10 মিটার আদি বেগটা এখানে 10 লিখে দিই, কারণ অ্যান্সারের মাইনাস আসবে, মাইনাস দিয়ে আমরা কিছুই বুঝতে পারি না, মাইনাস দিয়ে শুধু দিকটাই বোঝায় 20 সেকেন্ড। সো অ্যান্সার হবে 2.5 নিউটন। যে অ্যান্সার আছে 2.5 নিউটন। 85 নম্বর প্রশ্ন। বলের ঘাতের একক কোনটি? আমরা জানি বলের ঘাত হচ্ছে যে =FT =mv - mu বা m × v - u। সো বলের ঘাতের একক নিউটন সেকেন্ডও হতে পারে, আবার এখান থেকে কেজি মিটার পার সেকেন্ডও হতে পারে। সেখানে কেজি মিটার পার সেকেন্ড এটাই আছে। তো বলের ঘাত ও ঘাত বল এই দুইটার পার্থক্য মনে রাখতে হবে। আমার এখানে কিছু নোট করা আছে, যে দেখাচ্ছি। মাত্রা একক এই দুইটা বেশি আসে, তো তোমরা বই থেকে এটা পড়ে নিতে পারবে। 86 নম্বর প্রশ্ন। লিফটে দণ্ডায়মান একজন ব্যক্তির অতি ভারহীনতা পরিলক্ষিত হয়, লিফটের ত্বরণ। আমরা এখানে এর আগেও 3টা কন্ডিশন দেখেছি, এখন আরও 2-3টা দেখব। সো আরও 2-3টা হচ্ছে, লিফট যদি, আগে তো বলেছি, লিফট যদি ত্বরণ নিয়ে উপরে ওঠে তাহলে সেক্ষেত্রে W = m ইন্টু জি প্লাস এ। আবার যদি ত্বরণের নিচে নামে সেক্ষেত্রে W বা R প্রতিক্রিয়া বল একটা বললে হচ্ছে m ইন্টু জি মাইনাস এ। এটা হচ্ছে ত্বরণে নিম্নগামী বা মন্দনে ঊর্ধ্বগামী, একই কথা। ত্বরণটাকে মন্দনে রিপ্লেস করতে হবে, আর উপরের জায়গায় নিচে, নিচের জায়গায় উপরে, এভাবে তোমরা বের করতে পারবে। আবার যদি বলে সমবেগে উপরে বা নিচে যেখানেই নামুক, উপরে উঠুক বা নিচে নামুক অথবা স্থির থাকে, সেক্ষেত্রে R বা R বা W mg, অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না। আবার যদি অবাধে নিচে নামে বা দড়ি যখন ছিঁড়ে যায় সেক্ষেত্রে তো আর জিটা কাজ করবে না। আবার যদি অবাধে ছিঁড়ে যায় বা নিচে নামে, তো সেক্ষেত্রে নিচে নামার শর্ত তো এইটা, যে 2 নাম্বারটা, m ইন্টু জি মাইনাস এ। তো জি মাইনাস এর জায়গায় তখন জি হয়ে যাবে, তো সেক্ষেত্রে m ইন্টু 0 = 0। তখন আর বা আপাত ওজন W = 0, বা নিজেকে ভারহীন অনুভব হবে, সম্পূর্ণ ভারহীন মনে হবে তখন। আবার যখন অভিকর্ষ স্তর অপেক্ষা বেশি হয়ে যায় তখন অতি ভারহীনতা পরিলক্ষিত হয়। সেটা কেমন? সেটা হচ্ছে এই দুইটা কন্ডিশন তো আমরা দেখলাম, এখন এই 2 নম্বর কন্ডিশনটাকে একটু মডিফাই করতে হবে। সেটা হচ্ছে R বা W m ইন্টু জি মাইনাস এ ছিল আগে, এখন a মাইনাস জি হবে, কারণ অতি ভারহীনতা পরিলক্ষিত যখন হবে তখন এটাতে বেশি হবে। আর যদি এই সূত্রটা ইউজ করি, এ যদি বেশি হয়ে যায় তাহলে এটা তো পুরোটা নেগেটিভ, আর ওজন তো নেগেটিভ হতে পারে না, তাই এটা সামনে আসবে এবং এখানে a > g। এটা হবে অতি ভারহীনতা, এটা হবে সম্পূর্ণ ভারহীনতা, আর এটা হবে সমবেগে স্থির বা যখন সমবেগে ওঠানামা করবে কিংবা স্থির থাকবে। আর এটা হচ্ছে যখন নিচে নামবে, ত্বরণে নিচে নামবে, আর এটা হচ্ছে ত্বরণে ঊর্ধ্বগামী বা ত্বরণে উপরে উঠবে।
তো এটা কি বলছে? এটা বলছে হচ্ছে অতিভারীনতা। অতিভারীনতা হবে তখন যখন ত্বরণের মান অভিকর্ষ ত্বরণের মান অপেক্ষা অনেক বেশি হবে, অর্থাৎ এটা হবে এই যে a মাইনাস জি উল্টায় যাবে। 88 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি প্লেনের মধ্যে একটা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে একটা বস্তুর ওজন পরিমাপ করছেন। এরোপ্লেনটা স্থির অবস্থা থেকে খাড়া উপরের দিকে ক্রমাগত উঠতে থাকলে স্প্রিং তুলা যন্ত্রের পাটাকির উপরে উঠতে হবে, খাড়া উপরের দিকে, অর্থাৎ কার্যক্রমটা পুরোপুরি লিফটের মতো। তো লিফট যখন উপরে ওঠে তখন কি হয়? প্রতিক্রিয়া বল আর সমান সমান এম ইন্টু জি প্লাস এ। তখন জি এর একটা মান থাকে, আর যদি অনেক উপরে উঠতে থাকে তো সেক্ষেত্রে একসময় জি এর মান তো জি টেন্স টু জিরো, জি এর মান তো জিরোর দিকে চলে যাবে। এটা মডিফাই করি এম জি প্লাস এম এ। যখন নিচের দিকে থাকে তখন তো দুইটাই যোগ হয়, আর যখন একদম উপরে যেতে থাকে তখন জি এর মান তো কমতে থাকবে। তো সেক্ষেত্রে এই পুরোটোর মান যখন কমে যাবে তখন এই ফুল সমীকরণের মান কমতে থাকবে, তাই প্রথম দিকে বৃদ্ধি পাবে এবং তারপর কমতে থাকবে। 89 নম্বর প্রশ্ন, 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ এত বৃদ্ধি পাবে? এটা একটু ডিরেক্ট সূত্র, এই সূত্র দিয়ে প্রচুর ম্যাথ আসছে। এফ সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। উত্তর কী চেয়েছে? বল দেওয়া আছে, ভর হচ্ছে 60 কেজি, শেষ বেগ দেওয়া আছে হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড, আদি বেগ তো 0, 1 মিনিট অর্থাৎ 60, অ্যান্সার হবে 10 নিউটন। 90 নম্বর প্রশ্ন, এটা তো হাতে ক্যালকুলেশন করা একটু কঠিন হয়ে যাবে। তাও আমরা দেখি। দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ স্মল আর এর মান দেওয়া আছে, রৈখিক বেগ অর্থাৎ ভি এর মান চেয়েছে। আমরা জানি ভি সমান সমান ওমেগা ইন্টু আর, আবার ওমেগা সমান সমান 2 পাই বাই টি ইন্টু আর। সেখানে 2 পাই রেখে দিলাম। টি ইটস মিনিটের কাটা আমরা দেখি, এখানে একটা ঘড়ি আঁকাই, 12, 6, 3, 9। মিনিটের কাটা যখন এই একবার এখান থেকে শুরু করে আবার একবার পরিভ্রমণ করে, অর্থাৎ একবার ঘুরে আসে, তখন তার সময়টুকু পার হয় 60 মিনিট বা 3600 সেকেন্ড। সেখানে 60 মিনিটের পরিবর্তে আমি একবারে 3600 সেকেন্ড লিখে দিলাম, আর আর এর মান দেওয়া আছে 0.01। সেটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 1.74 ইন্টু 10⁻⁻5। বেগ সেহেতু মিটার পার সেকেন্ড একক। তারপরে সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? সো ঘর্ষণ বললে তো সেখানে 180 ডিগ্রি, আর ধরলাম এটা একটা রাস্তা, এখান থেকে একটা সাইকেল আসছে, সাইকেল যেদিকে যাবে ঘর্ষণ তার উল্টো দিকে অর্থাৎ বিপরীত দিকে কাজ করবে। তো সাইকেল আসছে এদিকে, ঘর্ষণ যাচ্ছে ওইদিকে, সো মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তারপরে এটা তো হ্যান্ড ক্যালকুলেশন সম্ভব না, তারপরেও দেখি। বলছে হচ্ছে এত গতিশক্তি বিশিষ্ট প্রতি মিনিটে এতবার ঘুরে চাকাটির জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে গতিশক্তির সূত্র হচ্ছে ইকে সমান সমান হাফ আই ওমেগা স্কোয়ার। এটা ওই গতিশক্তির রৈখিক ক্ষেত্রে হবে হচ্ছে ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। ওইটাকে মডিফাই করে লেখা হয়েছে এই যে এম এর জড়তার পরিমাপক হচ্ছে ভর, তাই জড়তাকে আমরা ভরের রেসপেক্টে রিপ্লেস করছি এবং বেগকে কৌণিক ক্ষেত্রে তো ওমেগা দিয়ে রিপ্লেস করতে হয়। তো আমাদের দেওয়া আছে গতিশক্তি, এটা দেওয়া আছে, এবং ইনডাইরেক্টলি 602 বার এটা ওমেগা দেওয়া আছে, চেয়েছে আই। তো আমরা দেখি এখান থেকে আই আসবে হচ্ছে 2 ইকে বাই ওমেগা। এখন এভাবে যদি ওমেগা দেওয়া থাকে, এই যে প্রতি মিনিটে 602 বার ঘুরবে, সো ওমেগা সমান সমান আগে 2 পাই লিখে নিব, তারপরে উপরে যেই কয়বার সেই কয়বার হচ্ছে উপরে 602, আর প্রতি মিনিটে, এখন আমরা তো সব কিছু সেকেন্ডে নিয়ে আসি, তো প্রতি মিনিট বলতে হচ্ছে 60 সেকেন্ড। সো এখানে আমরা বসাই আই সমান সমান 2 ইকের মান দেওয়া আছে 2400, আবার ওমেগার মান হচ্ছে এটা 2 পাই ডিভাইডেড বাই 60। সো এটা ক্যালকুলেশন করলে আনসার আসবে 1.20 সামথিং, তো 1.21। জড়তার ভ্রামক যেহেতু একক হবে কেজি মিটার স্কোয়ার।
93 নম্বর প্রশ্ন, সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামক, গতিশক্তি অর্থাৎ ইকে, জড়তার ভ্রামক হচ্ছে আই, এই দুটার অনুপাত চেয়েছে। সো আমরা গতিশক্তির সূত্রটাকে লিখি, ইকে সমান সমান হাফ এমভি স্কোয়ার, তো এটা তো কৌণিক ক্ষেত্রে, কৌণিক বা বৃত্ত ক্ষেত্রে, তাহলে হবে হাফ আই ওমেগা স্কোয়ার। চেয়েছে হচ্ছে গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত। সো এই দুইটা আমরা এক পাশে নিয়ে আসি, ইকে ডিভাইডেড বাই আই সমান সমান হাফ ওমেগা স্কোয়ার। দেখতে পাচ্ছি এটা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক বা সমান, সমানুপাতিক কারণ হচ্ছে এখান থেকে হাফটা এরা কাউন্ট করেনি, কোনো কিছু বাদ দিলে সেটা হচ্ছে সমানুপাতিক হয়ে যায়, কারণ সমান সমান চিহ্ন পরে বসালে সেক্ষেত্রে আমরা হাফ গুণ করে দিতে পারবো। তো কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। তারপরে 95 নম্বর প্রশ্ন, কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন এত হবে। সো আমরা ওই যে সেই সূত্র এফ সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, সো এম এর মান দিয়ে 10 দেওয়া আছে এবং বেগের পরিবর্তন অর্থাৎ ভি মাইনাস ইউ এর মানটাই দেওয়া আছে 40 এবং সময় দেওয়া আছে 4 সেকেন্ড, সেখান থেকে 100 নিউটন, অ্যান্সার হবে 100 নিউটন। তারপরে 101 নম্বর প্রশ্ন, বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান। সো আমরা জানি যে বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে এফ টি এর সমান বা এম ইন্টু ভি মাইনাস ইউ। তো এখানে এটা হচ্ছে ভর বেগের পরিবর্তন, এই যে এম হচ্ছে ভর, এটা হচ্ছে বেগের পরিবর্তন। সো রৈখিক ভর বেগের পরিবর্তনের সাংখ্যিক মানের সমান, অর্থাৎ এই দুইটা সমান, এই দুইটার এককও একই। তারপরে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে বলে ঘাত বল, কারণ ঘাত বলের কিছু উদাহরণ হচ্ছে আমরা যখন ক্রিকেট বল ব্যাট দিয়ে আঘাত করি কিংবা ফুটবলে যে লাথি মারি সেগুলো হচ্ছে ঘাত বলের উদাহরণ। তারপরের প্রশ্ন, রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি। সেটা তো জানি, ভি সমান সমান ওমেগা ক্রস আর, যেমনটা টাও সমান সমান আর ক্রস এফ, তারপরে এল সমান সমান আর ক্রস পি, এগুলা মনে রাখতে হবে, এই তিনটার ক্ষেত্রে মেইনলি বেশি আসে। সো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। সো আল্লাহ হাফেজ।